বন্ধু, এই সত্য ঘটনা কিছু মজদুরকে নিয়ে। প্লেন ক্র্যাশ হওয়ার জন্য তারা ফেঁসে যায় এই মরুভূমিতে, আর তাদেরকে লড়াই করতে হয় কিছু মাঙ্গোলিয়ান ডাকুর সাথে। আর সবচেয়ে ভয়ানক হলো সেইখানের গরম। এই গরমে তারা কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবে, চলো দেখে আসি। কাহিনী শুরু হয় ইস্ট ওয়েল ফিল্ডের কিছু ওয়ার্কারদের নিয়ে। এদের কাজ মূলত তেল সন্ধান করা আর তেলকে উত্তোলন করা। আর এদের ভুল ইনফরমেশান দেওয়া হয়েছে, আসলে এখানে এমনটা কিছুই নেই। সেই জন্য তারা কোম্পানিকে বলে ফিরে যাওয়ার জন্য। আর কিছুক্ষণ পর একটা প্লেন আসে এদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই প্লেনের পাইলট হলো ফ্রাঙ্ক, আর তার কো পাইলট হলো জন। জন সবে নতুন নতুন পাইলট হয়েছে, কিন্তু এরা দুজন জানে না যে এদের সঙ্গে কি ঘটতে চলেছে। সব ওয়ার্কাররা প্লেনের মধ্যে জিনিসপত্র গুছাতে থাকে, খাবার দাবার জল সব কিছুই গুছিয়ে ফেলে। এরপর প্লেন আকাশে উড়ে যায়, আর তারা এটা ভুলে যায় কিছুক্ষণ পর মাঙ্গোলিয়ান এরিয়ার ওপর থেকে উঠতে হবে। এই এরিয়া থেকে পার হওয়াটা এতটাও সহজ নয়। কিছুক্ষণের মধ্যে তাদের সামনে বিশাল তুফান এসে পড়ে, আর প্লেন তার কবলে পড়ে যায়। ফ্রাঙ্ক বলে, এটার মধ্যে আমাদেরকে মোকাবিলা করে আগে এগিয়ে যেতে হবে। আর যদি ফিরে যাই তাহলে কিছু মাস আমাদেরকে ফিউলের জন্য অপেক্ষা করতে হবে। জন ফ্রাঙ্কের অর্ডার ফলো করে, প্লেনের স্পিডকে আরও বাড়িয়ে দেয় যাতে তারা এটা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে। কিন্তু মুশকিল হলো প্লেনের পিছনের পাখাতে এতটা ধুলো ঢুকে যায়, যার কারণে ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। এদের কাছে কোনো অপশান নেই যে প্লেনকে এইখানে ল্যান্ড করাতে পারবে। কিন্তু ঝড়ের মধ্যে এত পরিমাণে ধুলো উঠছিল, যার কারণে পাইলট ঠিকমতো না দেখতে পেয়ে অনেক নিচে নেমে এসেছিল। প্লেনের উচ্চতা এতটা কম হয়ে গেছে যে প্লেনের পিছনের ভাগ একটা পাহাড়ের সাথে ধাক্কা লেগে যায়, যার কারণে পিছনের ভাগ ভেঙে যায়। আর মজদুরদের সমস্ত খাবার জিনিসপত্র পড়ে যেতে থাকে। এবার প্লেনকে সামলানো আরও মুশকিল হয়ে পড়ে, আর প্লেনটি দ্রুত নিচের দিকে পড়তে থাকে। এর মধ্যে একটা মজদুর নিজেকে সামলাতে পারে না, আর হাওয়ার সাথে উড়ে যায়, আর সে মারা যায়। আর যারা প্লেনের মধ্যে ছিল তারা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তারা জানে না যদি নিচে পড়ে যায় প্লেনটি তো সবাই মারা যেতে পারে। অনেক কষ্টের পর তাদের প্লেন ক্র্যাশ ল্যান্ডিং করে, কিন্তু তুফান এখনও চলছে, আর সেই জন্য বাইরে যাওয়ার কোনো চান্স নেই। যখন তারা আশেপাশে দেখে তো তাদের কিছু সঙ্গী মারা গেছে। সেই জন্য যখনই তুফান থেমে যায় তাদেরকে বাইরে নিয়ে এসে সমাধি দিয়ে দেয়। আর এই রকম করার জন্য একটা লেডি, যে কিনা ওয়ার্কারদের হেড ছিল, সে চারিদিকে দেখে বুঝতে পারে আসলে তারা কোন জায়গার মধ্যে আছে। এমনকি এখানে একটা জানোয়ারও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না, আর তারা তো মানুষ। এই রকম ঝলসানো গরমে তারা কিভাবে বেঁচে থাকবে? তখন একজন বলে, আমাদের কাছে যতটুকু খাবার জল আছে সেটাতে আমরা 30 থেকে 35 দিন বেঁচে থাকতে পারবো, কিন্তু এতটা গরমে এখানে খাবার দাবারও খারাপ হয়ে যেতে পারে। সবচেয়ে প্রথম আমাদেরকে আমাদের সবার খাবার সুরক্ষিত রাখতে হবে। সবাই সেই কথাতে রাজি হয়, আর এক এক করে সব কিছুকে ভিতরে রাখে। তখন এক ওয়ার্কার বলে, আমি এখান থেকে বাইরে যেতে পারি। এখান থেকে 200 মাইল দূরে চায়নার বর্ডার। যদি আমি সেই পর্যন্ত পৌঁছাতে পারি তো আমার কাছে কম্পাস আছে, যেটা খারাপ মরশুমেও কাজ করে। এটা শুনে ফ্রাঙ্ক বলে, এখানে কোনো রেসিং ট্র্যাক নেই। যদি কেউ কয়েক কিলোমিটার যায় তো সেটা 100 মাইল দৌড়ানোর সমান। আর যদি তুমি 1 গ্লাস জল খাও তাহলে তার থেকে বেশি জল তোমার শরীর থেকে বেরিয়ে যাবে। লোকটি বলে, যদি এমনটা হয় তাহলে আমি রাতে যাব। কিন্তু ফ্রাঙ্ক মানা করে দেয়, কেননা এই রাস্তা মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যায়, আর এইখানে প্রত্যেক রাতে তুফান আসে, আর সেই তুফানে এখানকার দিশা বদলে যায়, আর তুমি গোল গোল ঘুরতে থাকবে, আর একদিন জল তেষ্টার কারণে তুমি মারা যাবে। এর থেকে ভালো তুমি আমাদের সঙ্গে থাকো, তবুও কিছুদিন বেঁচে থাকতে পারবে। লোকটি রাজি হয়ে যায়, কেননা এখানে প্রত্যেকের জীবন বিপদের মুখে। এদের কাছে দুটো রাস্তা আছে। প্রথম হলো খারাপ রেডিওকে সারানো, আর তারপর সাহায্যের জন্য কন্ট্যাক্ট করা, কেননা এইভাবে তো এখানে বেশি দিন বেঁচে থাকতে পারবে না। আর দ্বিতীয় অপশান হলো ভাঙা প্লেনটিকে ঠিক করে সেটাই করে সবাই এখান থেকে বাঁচতে পারে। ব্যাপার হলো মুশকিল তো দুটোই অপশানের মধ্যে, কিন্তু যেখানে লোক স্বপ্ন পূরণ করার জন্য এভারেস্ট অবধি চড়তে পারে আর নিজেকে বাঁচাতে এটা তো করতেই পারে। দেখা যাক এরা করতে পারে কিনা। আর কিছু সময় পর রাত হয়ে যায়, আর এইখানেই এদের প্রথম রাত। রাতে হঠাৎ তুফান আসে, আর এরা সবাই প্লেনের মধ্যে শুয়ে পড়ে। তখন ডেভিড নামের একজনের বাথরুম পেয়ে যায়। তখন সে বাইরে যায়, কিন্তু এতটা তুফান হচ্ছিল সেই তুফানের জোরে তার পা পিছলে যায় আর নিচে পড়ে যায়। এই জায়গাটা এমন যে এই তুফানে যদি একবার কারোর পা পিছলে যায় তো সে গায়েব হয়ে যায়। এখানেও তার সাথে এমনটা হয়। অনেক চেষ্টা করতে থাকে,
যাতে সে প্লেন অবধি পৌঁছাতে পারে, কিন্তু পারে না আর সে মারা যায়। পরের দিন সকালে যখন সবাই ঘুম থেকে ওঠে তো তখন ডেভিডকে কেউ দেখতে পায় না। সবাই তাকে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও খুঁজে পায় না। কিছুক্ষণ পর আবার তুফান আসে আর সবাইকে প্লেনের ভিতরে চলে যেতে হয়। তখন তার ভাই তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তখন এই মেয়েটি তাকে মানা করে, এমনটা করো না, না তো তুমিও মারা যাবে। এরপর লেডি ফ্রাঙ্কের কাছে যায় যে এই প্লেনের ক্যাপ্টেন ছিল। লেডি বলে, আমাদের কাছে কতটা চান্স আছে যে আমরা এখান থেকে বাঁচতে পারি? ফ্রাঙ্ক বলে, শুধু 5%। এটা শুনে লেডি তার উপরে চিল্লানো শুরু করে। ফ্রাঙ্ক বলে, আমাদের কাছে কোনো উপায় নেই, শুধু আমরা অপেক্ষা করতে পারি যে কেউ এসে আমাদের এখান থেকে বাঁচাবে, আর যতক্ষণ না আসবে আমাদেরকে অপেক্ষা করতে হবে। হতে পারে কোম্পানি খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। এই কথাতে লেডি রাজি না। ও জানে যে এটা এমন জায়গা যেখানে তাদেরকে খুঁজে বার করা অসম্ভব ব্যাপার। এরপর কিছুদিন এইভাবে কেটে যায়। দুজন বাইরে যাওয়ার জন্য রাজি হয় আর পায়ে হেঁটে কিছু দূর গিয়ে যদি কিছু সাহায্য মেলে আর সঙ্গে করে কিছু খাবার দাবারও নিয়ে নেয়। কিন্তু ফ্রাঙ্ক তাদেরকে জল নিতে দেয় না, কেননা এখানে প্রথম থেকে জল কম আছে। কিন্তু সে তার কথা শোনে না। এই নিয়ে তাদের মধ্যে হাতাহাতিও হয় আর জল পড়ে যায় মাটিতে আর পুরো সর্বনাশ হয়ে যায়। এই সব হওয়ার পর তারা হিম্মত ছেড়ে দেয় যে তারা এখান থেকে হয়তো আর বেঁচে ফিরতে পারবে না, কারণ এইভাবে তারা আর কতদিন লড়তে থাকবে। একদিন না একদিন জল, খাবার সব শেষ হয়ে যাবে। কিন্তু তখন এখানে এন্ট্রি দেয় এলিয়ট নামে এক ব্যক্তি। ইয়ে আসলে কোনো ওয়ার্কার নয়, এ তো এমনি ট্যুরিস্ট। এই ব্যক্তি সবাইকে বলে, আমি যেদিন থেকে এইখানে ফেসে গেছি সেই দিন থেকে আমি এই প্লেনটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করছি। এই ব্যক্তিটা বলে যে যদি এই প্লেনের ইঞ্জিনটাকে দিয়ে আমরা একটা নতুন প্লেন বানাতে পারি, কিন্তু এটা বানাতে কিছুটা সময় লাগবে, আর এইভাবে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি আর এখান থেকে আমরা বেরোতেও পারি। তখন একজন বলে, তুমি কিভাবে এই প্লেনটাকে বানাতে পারো? তখন এলিয়ট বলে, আমি একজন প্লেন ডিজাইনার। যখন সব লোক হাল ছেড়ে দিয়েছে তখন এলিয়টের কথা শুনে সবাই একটু খুশি হয় আর ফ্রাঙ্ক বলে এটা সম্ভব নয়, সেই জন্য ফ্রাঙ্ক না বলে দেয়। পরের দিন সকালে যখন সবাই ঘুম থেকে ওঠে তখন তারা জানতে পারে লিটিল বলে একজন ব্যক্তি গায়েব হয়ে গেছে। তখন তারা ঠিক করলো যে এইভাবে আমরা একজন একজন করে আমাদের সঙ্গীকে হারিয়ে ফেলছি, কিছু একটা করতে হবে। তখন লেডি বলে, আমি যাচ্ছি তাকে খোঁজার জন্য, হতে পারে হয়তো সে এখনও বেশি দূর যায়নি। কিন্তু ফ্রাঙ্ক বলে, থামো, আমি যাচ্ছি, তাকে খুঁজে নিয়ে আসছি। আর এক বোতল জল নিয়ে বেরিয়ে পড়ে তাকে খুঁজতে, কিন্তু কোনো আইডিয়া নেই যে কোথায় গিয়েছে আর কোন দিকে। ফ্রাঙ্ক হাঁটতে থাকে আর একদিন পর ওইখানেই পৌঁছে যায় যেখানে তাদের প্লেনের পিছনের অংশটা ভেঙে পড়েছিল। সেখানেই লিটিলকে পেয়ে যায় আর দেখা যায় অনেক লাশও পড়ে আছে। এই সেই জায়গা যেদিন প্লেনটি এই পাহাড়ে ধাক্কা লেগে ক্রাশ হয়েছিল। ফ্রাঙ্ক এটা দেখে যে তার শরীরে কোনো কাপড় নেই, কেউ গুলিও মেরেছে। তখন লিটিল বলে, আমাদের আগেও এখানে কেউ এসেছে আর আমি তো এখানে এসেছি আমার ঘড়িটা খুঁজতে, যেটা একটা ব্যক্তি নিয়েছিল, আর ঘড়িটাও নেই আর তার কাপড়ও নিয়ে গেছে। এরপর ফ্রাঙ্ক লিটিলকে বলে, আমার সাথে ফিরে চলো, কিন্তু লিটিল মানা করে দেয়, কেননা ওইখানে যাওয়া কোনো ফায়দা নেই। লিটিল ফ্রাঙ্ককে বলে, তুমি তো প্লেন বানানোর জন্য মানা করে দিয়েছো আর এখন কিছুই করার নেই, আর তুমি এটা কেন করলে ফ্রাঙ্ক? ফ্রাঙ্ক বলে, আমি কাউকে মিথ্যে কথা বলতে পারবো না। তখন লিটিল বলে, তুমি মতলবী একজন মানুষ, তুমি শুধু নিজেরটাই ভাবো। তুমি জানো তোমার একটা হ্যাঁতে বাকি লোকদের মনে বেঁচে থাকার একটা জোশ তৈরি হবে আর তারা খুশি হবে যে সত্যি তাদের পরিবারের কাছে আবার ফিরে যেতে পারবে। কমসে কম তুমি তো তাদের এতটুকু খুশি তো দিতে পারো। ফ্রাঙ্ক তার কথা শুনে কিছুই বলে না। এরপর তারা দুজনে ফিরে আসে আর দূর থেকে তাদের সাথীরা দেখে দ্রুত তাদের প্লেনের কাছে নিয়ে আসে। আর লিটিলের কথাগুলো ভেবে ফ্রাঙ্ক তার ভাবনা বদলে ফেলে আর সবাইকে বলে যে আমরা কাল থেকে প্লেন বানাবো। সবাই একসঙ্গে জোট বেঁধে এটা শোনে। লিটিল আর এলিয়ট খুশি হয়, কেননা চেষ্টার ফল কখনোই বিফলে যায় না আর তাদের পুরোপুরি চেষ্টা করতে হবে, যেভাবেই হোক অন্য একটা প্লেন বানাতে হবে। এরপর কাজ শুরু করে, কিন্তু দিনের বেলা কোনো কাজ করে না, কারণ এই সময় তুফান আসার বেশি সম্ভাবনা আর প্রচণ্ড গরম। সেই জন্য রাতে কাজ করা শুরু করে। এদের কাছে যতটুকু জিনিসপত্র আছে সেটাই দিয়ে এই কাজ শুরু করে। কিন্তু একদিন রাতে ঘটে এক দুর্ঘটনা। তারা মশাল আর আগুন জ্বালানোর জন্য যে পেট্রোল রেখেছিল তাতে ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিংয়ের ফুলকি লেগে যায় আর পরে একটা বড় ব্লাস্ট হয় আর সমস্ত তেল পুড়ে যায়। পরের দিন সবাই উদাস হয়ে পড়ে, কারণ তাদের কাছে আর যতটুকু তেল আছে যেটাতে শুধু প্লেনটাকে নিয়ে উঠতে পারবে। সেই জন্য সবাইকে দিনের বেলা কাজ করা ছাড়া
আর কোনো অপশান নেই। আর সবাই এই গরমেও কাজ করতে লেগে পড়ে। এদের সবচেয়ে প্রথম কাজ হলো প্লেনের সাইড রিংটাকে কেটে ঠিক করা আর ঠিকমতো ওই জায়গায় ফিক্স করা। কিন্তু এটা করা অসম্ভব ব্যাপার, কেননা এটা ক্রেন ছাড়া সম্ভব না। কিন্তু এদের কাছে এছাড়া কোনো অপশান নেই, তাদেরকেই করতে হবে, আর সাবধানের সাথে, কেননা যদি একবার পড়ে যায় তো সব কিছু সর্বনাশ হয়ে যাবে। সবাই ধীরে ধীরে ওপরের দিকে টেনে তোলে আর 3 জন রশির দ্বারা আগে এগোতে থাকে। কিন্তু তখন সেই রশ্মি ছিঁড়ে যায় আর রিং একা একা আগে এগিয়ে গিয়ে ধাক্কা লাগে। সবাই তো খুব ভয় পেয়ে যায়। তারা ভাবে এই হয়তো সব শেষ হয়ে গেল, আর কিছুই করার নেই, এই বুঝি সর্বনাশ হয়ে গেল। কিন্তু প্লেনের ভিতর থেকে তাদের এক সাথী বাইরে এসে বলে, আমি করে দেখিয়েছি, রশ্মি ছিঁড়ে সেই জায়গায় ফিক্স হয়ে গেছে যেখানে তারা ফিক্স করতে চাইছিল। আর এটাই তাদের জীবনের প্রথম সফলতা, যেটা তারা সবাই একসাথে করে দেখিয়েছে। এই খুশিতে সবাই সেদিন পার্টি করে। কিন্তু তাদের পিছন থেকে বিপদ এখনও সরেনি। সেই রাতে তাদের ওপর আবারও এক ভয়ানক তুফান শুরু হয়। সেই তুফানে প্রচণ্ড আকাশ চমকাতে থাকে। এই ভয়ে সবাই প্লেনের ভিতরে যেতে শুরু করে। কিন্তু এলিয়ট প্লেনের ওপর থেকে সরতে চাইছিল না। ফ্রাঙ্ক তাকে সেখান থেকে সরে যেতে বলে, কিন্তু সে এই প্লেন থেকে দূরে সরতে চাইছে না, কারণ এত কষ্টের ফল সে কিছুতেই হারাতে চাইছে না। কিন্তু ফ্রাঙ্ক দেখে যে তার ওপর বজ্রাঘাত পড়তে পারে, সেই জন্য জলদি জলদি তাকে সেখান থেকে ধাক্কা মেরে সরিয়ে ফেলে, আর সঙ্গে সঙ্গে সেখানেই বজ্রাঘাত ঘটে। আসলে বন্ধু, এলিয়ট একমাত্র সেই ব্যক্তি যার এই সব ব্যাপারে পুরোপুরি অভিজ্ঞতা আছে। সেই জন্য তাকে যে কোনোভাবেই হোক বাঁচিয়ে রাখতে হবে। যদি তার কিছু হয় তাহলে এই প্লেন আর বানাতে পারবে না। পরের দিন এলিয়ট প্লেনের রানওয়ে বানাতে থাকে, কিন্তু এলিয়ট দেখে আগে একটা বড় বিশাল খাদ, আর এটাই তাদের জন্য বিপদ হতে পারে। এরপর কিছুদিন পর এলিয়ট আর ফ্রাঙ্কের মধ্যে ঝগড়া হয়, কেননা তাদের কাছে জল শেষ হয়ে এসেছে। তাদের জল আরও বেশি যায় যতদিন না তারা এখান থেকে বেরোতে পারছে। এটাই এলিয়ট এমনভাবে বলে যেন সে ফ্রাঙ্কের ওপর অর্ডার করছে। এইসব ব্যাপার দেখে এলি বিরক্ত হয়ে একটু সাইডের দিকে সরে যায়। আর কিছু দূর যাওয়ার পর এলি কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর ছুটতে ছুটতে আবার ফিরে আসে তাদের সঙ্গীদের কাছে, যে আমি কিছু মাগোলিয়ান ডাকুকে দেখেছি। তাদের কাজ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় হাতিয়ার পাচার করা। ফ্রাঙ্ক বলে, আমরা গিয়ে তাদের থেকে জল চাইতে পারি। সবাই এটা মনে করে যে হয়তো তাদেরকে সাহায্য করবে। সবাই রাজি হয়ে যায়, কিন্তু এলিয়ট মানা করে যে তারা খুব খতরনাক ডাকাতের দল, তারা যা কিছুই করতে পারে। কিন্তু কেউ তার কথা শোনে না। তারপর তারা তাদের কাছে জলের জন্য সাহায্য চায়, কিন্তু ফ্রাঙ্ক লুকিয়ে থাকে। যদি কিছু ঝামেলা বাঁধে তাহলে তাদের মারতে পারবে, আর সেখান থেকে তাদের সঙ্গীকে বাঁচাতে পারবে। আর কিছুক্ষণ পর সেটাই হয়। তাদের এক সঙ্গীকে সেই ডাকাতের দল গুলি করে, আর ফ্রাঙ্ক 2টো ডাকাতকেও মেরে ফেলে, আর তাদের জখম হওয়া সঙ্গীকে সেখান থেকে নিয়ে আসে আর ট্রিটমেন্ট করতে লাগে। কিন্তু কোনো লাভ হয় না, সে ততক্ষণে মারা গিয়েছে। এলিয়ট প্রথমে মানা করেছিল যে এমনটা করতে যেও না, কিন্তু তার কথা শোনেনি। এরপর মৃত ব্যক্তিকে সবাই সমাধি দিয়ে দেয়। এবার বাদে আর একটা ঝামেলা। তাদের শুধু এই তুফান থেকে নয়, বরং এই ডাকাতদের থেকেও সাবধানে থাকতে হবে, কেননা তাদের 2 জন সঙ্গী মারা গেছে, আর তারা বদলা নিতে অবশ্যই আসবে। একদিন এলি যখন বাথরুম করতে বাইরের দিকে যায়, তখন দেখতে পাই একটা ডাকাতকে। সেই ডাকাত আসলে সেটাই যে এদের ওপর গুলি চালিয়েছে। এই ডাকাতরা জখম হয়েছে ঠিকই, কিন্তু এখনও একটু প্রাণ আছে। এলিয়ট বলে, একে মেরে ফেলো, কিন্তু ফ্রাঙ্ক মানা করে। ঠিক তখনই এলিয়ট তাকে গুলি করে মেরে ফেলে, যার কারণে ফ্রাঙ্ক প্রচণ্ড রেগে যায় আর এলিয়টকে এক থাপ্পড় দিয়ে বসে। এলিয়ট বলে যে এদের দল আমাদের সঙ্গীকে মেরে দিয়েছে, আর তোমার জন্য আমরা সবাই ফেঁসে গেছি। তুমি একটা খারাপ পাইলট, আর আজকের পর থেকে আমি আর প্লেন বানানোর কাজ করব না। নারাজ হয়ে ভিতরে চলে যায়, আর সব কাজ বন্ধ হয়ে যায়। এলি তার কাছে গিয়ে বলে, তুমি যদি এইভাবে নারাজ হয়ে বসে থাকো তাহলে আমরা কখনোই এখান থেকে বাইরে যেতে পারবো না। তোমার হাতে আমাদের জীবন। এলিয়ট তার কথাই মেনে যায়, কিন্তু এলিয়ট বলে, সব লোক যতক্ষণ না আমার কাছে এসে ক্ষমা চাইছে ততক্ষণ আমি কাজ শুরু করব না। মেন কথা হলো ফ্রাঙ্ক, কিন্তু কি আর করার, সবাইকে ক্ষমা চাইতে হয়। এরপর আবার কাজ শুরু হয়ে যায়। প্লেনের সব সিট লাগানো হয়ে গেছে, শুধু একটা জায়গা ফাঁকা রেখেছিল যাতে প্লেনটি ঠিকভাবে উঠতে পারে। কিন্তু ব্যাপার হলো, সত্যি কি প্লেনটি উঠতে পারবে? যখন এরা কাজ করছিল তখন দূরে 2টো ডাকাতকে দেখা যায়, কিন্তু এদের কাছে আসে না, কেননা এরা জানে আমাদের কাছে বন্দুক আছে। কিন্তু ডাকাতরা জানতো যে এদের কাছে খাবার দাবার কম আছে, যখন শেষ হয়ে যাবে তখন এদেরকে ধরে ফেলবো। এরপর ডাকাতরা চলে যায়। এরপর তারা আবার কাজ শুরু করে দেয়, আর ফাইনালি তারা প্লেনটাকে পুরোপুরি রেডি করে ফেলে। এটা দেখে সবাই অনেক খুশি হয়।
শুধু বাকি প্লেনটাকে ওড়ানো। এটা সবচেয়ে মুশকিল কাজ। কিন্তু পরের দিন ফ্রাঙ্ক একটা বই পায় যেটা এলিয়েটের, আর এলিয়েট এটাই দেখে প্লেনকে বানিয়েছে। যখন ফ্রাঙ্ক বুঝতে পারে তখন এলিয়েটকে উল্টো পাল্টা কথা শোনাতে থাকে আর বলে, তুমি আমাদেরকে বোকা বানিয়েছো, আমরা কোনো খেলনা প্লেন বানাচ্ছি না, এটা আমাদের জীবনের একটা বড় প্রশ্ন। কিন্তু তার থেকে বেশি রাগী এক ব্যক্তি এলিয়েটের ওপর বন্দুক ধরে বলে, তুমি আমাদের সকলকে 1 মাস ধরে বোকা বানাচ্ছ। এলিয়েট বলে, আমাকে বিশ্বাস করো, এই প্লেন উড়বে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। কিন্তু তাও বিশ্বাস করছিল না। তারপর ফ্রাঙ্ক তার হাত থেকে এলিয়েটকে কোনো রকমে বাঁচিয়ে নেয় আর ফের আরেকবার তুফান এসে যায় আর দেখা যায় প্লেন হাওয়াতে দুলতে থাকে। তখন এই প্লেন ওড়ার জন্য একদম রেডি। এটা দেখে এলিয়েট বলে, দেখলে আমি বলেছিলাম না এই প্লেন উঠতে পারবে। আর এটা দেখে তার চোখে জল চলে আসে। কিন্তু তুফান এত জোরে হচ্ছিল আর সবাইকে সেই প্লেনের ভিতরে চলে যেতে হয়। কিন্তু পরে যখন বাইরে বের হয় তখন দেখে তাদের প্লেনের কিছুটা বালির ঝড়ের কারণে মাটিতে চাপা পড়ে গেছে। আর এটা দেখে সবাই একটু হতাশ হয়ে যায়। তারা ভাবে হয়তো প্লেনটি আর স্টার্ট হবে না। আর প্লেনটি এতটা ভারী হয়েছিল যে তারা তাকে বাইরে টেনে বার করতেও পারবে না। তখন ফ্রাঙ্ক বলে, আমরা এতদিন ধরে এই প্লেনটা বানিয়েছি আর একসাথে কাজ করেছি, অনেকবার আমাদের মধ্যে লড়াইও হয়েছে, আর ফের একবার সব কিছু ভুলে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। আর তারা সেটা করে দেখায়, যেটা কেউ কখনো ভাবতে পারেনি। তারা একটা বড় প্লেন থেকে একটা ছোট্ট প্লেন বানিয়েছে আর এখন তারা সবাই এখান থেকে বাঁচতে পারবে। আর এটার জন্য আমাদের সবাইকে আরেকবার জোট হয়ে কাজ করতে হবে। এটা শুনে সবাই রাজি হয়ে যায় আর একসাথে প্লেনকে রশি দিয়ে টানতে শুরু করে। আর টানতে টানতে সেই রানওয়ের ওপর দাঁড় করিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তে মাগোলিয়ান ডাকাতের দল তাদের দিকে আসতে থাকে। এবার যে করেই হোক তাদের এই প্লেনটাকে স্টার্ট করতে হবে, তা না তো তারা এই ডাকাতদের হাত থেকে বাঁচতে পারবে না। সবাইকে তাদের হাতে মরতে হবে। কিন্তু প্লেনটি যখন স্টার্ট করে প্লেনটি বারবার বন্ধ হয়ে যায়। কিন্তু ফ্রাঙ্ক হাল ছাড়ে না, বারবার স্টার্ট করে আর শেষ পর্যন্ত প্লেনটি স্টার্ট হয়ে যায়। তখন ফ্রাঙ্ক প্লেনটিকে ওড়ার জন্য রেডি করে। আর এদিকে ডাকাতের দল দ্রুত তাদের দিকে আসতে থাকে আর গুলি চালাতে থাকে। আর তখন ফ্রাঙ্ক প্লেনটিকে নিয়ে আগে এগোতে থাকে আর এসে যায় তাদের সামনে সেই বড় খাতরা। আর তাদের প্লেন সোজা গিয়ে সেই গর্তে পড়ে যায়। আর ডাকাতরা ভাবে তারা সবাই হয়তো মারা গেছে, কিন্তু এমনটা হয় না। কিছুক্ষণ পর তারা উঁচুতে আকাশে উড়ে যায়। সবাই অনেক খুশি হয়, সবাই এক ইতিহাস রচয়িতা করে দেয়। তারা সেটাই করে দেখিয়েছে যেটা কেউ কোনোদিনও ভাবতে পারেনি। আর শেষ পর্যন্ত তারা বেঁচে যায়। এই সত্য কাহিনী থেকে আমরা এটাই শিখলাম, মানুষ যদি চেষ্টা করে তো যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করে তুলতে পারে। যতক্ষণ তোমার শ্বাস চলছে ততক্ষণ চেষ্টা করা ছেড়ো না। আর কিছুদিন পর আমরা তাদের ফ্যামিলির সাথে দেখতে পাই। আর সেই সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনী কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও ফিরছি কোনো সুন্দর একটা কাহিনীর সাথে।